কেটে গেছে না মিজান ভাই মিজান ভাইকে ডাকতে হবে না, সাব্বির ভাইকে ডাকতে হবে। নেটটা শুধু পাওয়া যাবে না। Object oriented programming কিছু ফাংশন গতদিন লিখেছিলাম, তাই না? অল্প কিছু ফাংশন আমরা লেখা শিখেছি। ডে 14 এর মধ্যে গতদিন সার্চ করা, জেনারেট পাসওয়ার্ড, ফাংশন ক্যাল, ইনক্লুড বলেছিলাম। ইউটিলিটির মধ্যে সম্ভবত ফাংশনগুলো ডেফিনেশন দিয়ে রেখেছিলাম। একটু অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা নিয়ে এখন একটু কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহ শুনবেন। অবজেক্ট ওরিয়েন্টেড, ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্টটা কি? অবজেক্ট মূলত পারমিশন কারো একজনের, হ্যাঁ? অবজেক্ট হচ্ছে কারো একটা পারমিশন বেসড প্রোগ্রামিং। তার মানে এখানে যখন আমি কাজ করতে যাব, প্রত্যেকেরই একদম পুরোপুরি ফ্রিডম থাকবে না, পারমিশন নিয়ে নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে মূল বিষয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পারমিশন বেসড প্রোগ্রামিং। যে আমি মনে করেন একটা প্রজেক্ট যখন শুরু করতে যাচ্ছি, ওই প্রজেক্টের অনেক অংশ থাকতে পারে। তাহলে এক প্রজেক্ট আমাকে দেয়া হলো, বলা হলো যে একটা ব্লক সাইট তৈরি করো, যে কোনো এক কর্নার থেকে শুরু করলাম, করা শুরু করলাম, হবে? আগে সাইটটা সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে। ব্লক বলতে সে কি বোঝাচ্ছে বা ব্লক বলতে আমরা কি বুঝি সেটা ডিফাইন করে সাইট অ্যানালাইসিস করার পর কি কি কাজ সেখানে আছে এবং কয়টা ডিফারেন্ট পার্ট সেখানে ইনভলভ, সেটা আইডেন্টিফাই করে ক্লাসিফাইড করে নিতে হবে। এবং যখন আমরা ওই প্রজেক্টের কাজ শুরু করব, তখন ঠিক এরকম নাও হতে পারে যে একটা প্রজেক্টে একজনই কাজ করছে। ম্যাক্সিমাম প্রফেশনাল লেভেলের প্রজেক্টগুলো একের অধিক ডেভেলপার কাজ করে, রাইট? তো কোন অংশের কাজ কে করবে, কার কন্ট্রোল কোথায় থাকবে, এটা যদি পারমিশন বেসড না করা যায়, তাহলে পুরো প্রজেক্টটাই পরবর্তীতে অন্য কারো বোঝাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল ইস্যু হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং। স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী প্রোগ্রাম করতে বাধ্য করার একটা মডেলের নাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল। এটা কিন্তু একটা প্রোগ্রামিং মডেলের নাম, ডিফাইন রুলস এর নাম। এবং এই রুলস ইমপ্লিমেন্ট করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, ওই যে বলে না যে আমি যদি বলেন মুসলমান হতে চায়, আমাকে ইসলামের যে 5টি স্তম্ভ এটা বিশ্বাস করতে হবে এবং মেনে চলতে হবে। ডিফাইন করা রুলস না?
তেমনি আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে চাই, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ডিফাইন্ড রুলস এন্ড রেগুলেশন আছে সেটা আমাদের ফলো করে চলতে হবে। এলোমেলো করলেই কি হয়তো আমরা যদি রুলস ভায়োলেট করি ইসলামের, এখন কিছু বুঝতে পারছি না, পরবর্তীতে তার ব্যবস্থা আছে। আপনি যখন প্রোগ্রামিং করছেন ইনস্ট্যান্ট কি ভুল করলে তা শুধরে না নিলে আর আগানো যাবে না, রাইট? তো এই রুলস গুলো আমাদের জানতে হবে। মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পুরোপুরি রিয়েল লাইফের সিচুয়েশনের সঙ্গে যায় এবং এই জন্য এই মডেলটা সবচেয়ে বেশি জনপ্রিয়। 1989-এ ডেটাবেজের মধ্যে ওপি কনসেপ্ট দিয়ে প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড এর সূচনা হয়। ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা ইমপ্লিমেন্ট করে কোনো একটা ডেটাবেজ সার্ভার, এর নাম ওরাকল। পরবর্তীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এই মডেলগুলো ইনকর্পোরেট করে তাদের ব্রেনে। প্রথমে এটা ইউজ করে জাভা এবং প্রায় কাছাকাছি সময়ে ইউজ করে .NET প্ল্যাটফর্মের অলমোস্ট সবগুলো ল্যাঙ্গুয়েজই, এবং ওই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয়ে থাকে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ। কমপ্লিট, রাইট? ইসলামকে বলা হয় কি পূর্ণাঙ্গ জীবন বিধান, রাইট? সো ঠিক তেমনই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কমপ্লিট ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে জাভা এবং C++, সাথে C#। এই তিনটা ল্যাঙ্গুয়েজই মূলত একবারে 100% কমপ্লিট ল্যাঙ্গুয়েজ। বাকিগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, বাট এটাকে কমপ্লিট বা স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন না। তার মানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখছি PHP, এটা স্ট্রাকচারড না, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেডও না, বাট একে দিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করতে পারি, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার বানিয়ে নিতে পারি এবং অবজেক্ট ওরিয়েন্টেড ফরম্যাট অনুযায়ী কাজ করতে পারি। PHP যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড এর স্ট্রাকচার ফলো করে না, এই স্ট্রাকচারটা এস্টাবলিশ করার জন্য এই ফ্রেমওয়ার্ক গুলো এসেছে, যেটা আপনারা শিখতে যাচ্ছেন। MVC, রাইট? প্রোগ্রামিং এর একটা মডেল বা প্রোগ্রামিং এর একটা ডিজাইন প্যাটার্ন শিখতে যাচ্ছেন কোনো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে, এবং এই ফ্রেমওয়ার্কটাই আমার PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে স্ট্রাকচার করে দিয়েছে, যেখানে আমরা PHP তে প্রোগ্রাম করব বাট স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ডিফাইন্ড রুলস এন্ড রেগুলেশন সেগুলো ফলো করতে বাধ্য হব। লাইক আমি যদি জাভাতে একটা এক্সাম্পল এক্সিকিউট করতে চাই, ওখানে প্রথমে কি লাগবে? একটা ক্লাস যার আন্ডারে একটা ডিফল্ট ফাংশন, সেই কোনো একটা কিছু এক্সিকিউট করবে, লাইক হ্যালো ওয়ার্ল্ড অর হ্যালো জাভা। বাট আমরা যদি PHP দিয়ে করতে চাই, একটা সিঙ্গেল PHP ফাইল যেখানে একটা সিঙ্গেল স্টেটমেন্ট স্ট্রিং আকারে আমি যদি লিখে দেই হ্যালো PHP, সেটা আউটপুটে চলে আসবে, রাইট? স্ট্রাকচারড হওয়ার জন্য যে লাইক মনে করেন, একটু চিন্তা করবেন এরকম যে আমি যদি রিয়েল লাইফের কথা চিন্তা করি, পৃথিবীতে কোনো কান্ট্রি নেই, কোনো সোসাইটি নেই, কোনো ফ্যামিলি নেই, কেমন হবে? ফ্যামিলি যে বন্ডিং বা সামাজিক যে দায়বদ্ধতা বা একটা দেশের যে পারিপার্শ্বিক অবস্থা, এটা কোনো কিছুই নেই। লাইফ স্টাইল কেমন হবে? চরম বিশৃঙ্খলা, তাই না? এখানে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা করার কোনো স্কোপই নেই। আমি কি বুঝতে পেরেছি? মানে আপনি যে আইন বানাবেন কার জন্য, কিভাবে, কে অ্যাপ্লাই করবে, কারা অ্যাপ্লাই করবে, এমন কিছুই নেই। কান্ট্রি থাকলেই না সেখানে একটা কি থাকবে? সরকার থাকবে। ফ্যামিলি থাকলেই না ফ্যামিলির একজন হেড থাকবে, যে পুরো ফ্যামিলিকে কি করবে? কন্ট্রোল করবে। সমাজ থাকলেই না ওখানে সামাজিক রীতিনীতি, নিয়ম কানুন থাকবে।
তো আমি যদি কোনো স্ট্রাকচারের মধ্যে না থাকি, ওটার অবস্থাটা কি বোঝা যাচ্ছে? একটু চিন্তা করতে যেন কেমন লাগছে। আর যদি এটা হয়ে যায়, আচ্ছা আমি ধরে নিচ্ছি কিছু জায়গায় সামাজিকতা আছে, ফ্যামিলি আছে, কিছু জায়গায় নেই। ধরে নিচ্ছি যে আমাদের দেশে যেমন করেই হোক বা যেমন তেমনই হোক একটা সামাজিক অবস্থা আছে, ফ্যামিলি আছে এবং ভালো মতোই আছে অন্যান্য কান্ট্রির চাইতে, এবং আমরা রুলস অ্যান্ড রেগুলেশন ঠিকঠাক মতোই মেনে চলি, তাই না? এবং যারা সামাজিক জীব তারা এখানে এসে থাকতেও পারে। আফ্রিকা থেকে একজন এনে এখানে বসিয়ে দেওয়া হলো, আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, সে কতটুকু নিয়ম কানুন মেনে চলতে পারবে? জঙ্গল থেকে আনছে, আফ্রিকার কোনো দেশ থেকে না। সে কোনো নিয়ম কানুন বুঝবে? বুঝবে না। আবার আমাদের যদি তাদের ওখানে গিয়ে ফেলে দেওয়া হয়, একই রেজাল্ট হবে। আমি তাদের রীতিনীতি বা আমি বেঁচেই থাকতে হয়তো পারবো না, রাইট? সে হয়তো বেঁচে থাকবে আমাদের হেল্প নিয়ে, বাট আমি হয়তো ওখানে গিয়ে বেঁচেই থাকতে পারবো না। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমরা এখন যে স্টাইলে ছিলাম বা যে স্টাইলে প্রোগ্রামিং কোডে ছোট ছোট প্রোটোটাইপ ডেভেলপ করছি, বা একটা নাম প্রচলিত আছে র কোডিং, এটা হচ্ছে আফ্রিকান কোডিং, বোঝা যাচ্ছে? আর যদি অবজেক্ট ওরিয়েন্টেড হয় বা ফ্রেমওয়ার্ক বেসড হয়, সেটাকে বলা হচ্ছে কি সামাজিক লেভেলে আসার মতো একটা অবস্থা। এবং আপনি ডিফাইন্ড রুলস ফলো করছেন এবং রেগুলেশন মেনে কাজ করছেন, সো আপনার ওখানে বেঁচে থাকার চান্স বেশি। বুঝতে পারছি বিষয়গুলো? তো র কোডিং যে বিষয়টা, এটা সবসময় ডেভেলপার্স এবং প্রজেক্ট অনেক বেশি নাজুক অবস্থায় থাকে। পুরোপুরি ডিপেন্ড করে ওই প্রজেক্টটা ওই স্পেসিফিক ডেভেলপারের উপরে, কারণ সে ওই প্রজেক্টে তার মন গড়া নিয়ম কানুন অ্যাপ্লাই করেছে, যা অন্য কারো জানার কথা না, তাই কিনা? আমি কিভাবে খাই, কিভাবে চলি, আমি তো ভালো জানি। অন্য কেউ কে জানে? আমাকে যে ফলো করছে সে হয়তো কিছুটা বুঝতে পারবে বা ধরতে পারবে, বাট আমাকে রিড করতে হবে, তার সময় মানে দিতে হবে, তো হবে না? সো আমি যখন প্রোগ্রামিং করব বা আমাকে যখন সফটওয়্যার ডেভেলপমেন্টে দেবে, কোম্পানিগুলো ওই টাইম মেজারমেন্ট করেই বিট করবে, তার যেন বেনিফিট থাকে এর জন্য চাবুক মেরে কাজগুলো তুলে নেওয়ারও চেষ্টা করবে, রাইট? এই বলে এই না যে কোম্পানির মালিকরা বা প্রজেক্ট ম্যানেজাররা ডেভেলপারদের চাবুক মারে, হ্যাঁ? তাদের কাছ থেকে কাজ আদায় করার জন্য যত ভালো পন্থা আছে সেগুলো তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে, হ্যাঁ? তাদেরকে প্রতিনিয়ত ডিফাইন করে কাজ দিয়ে দেয় এবং রেগুলার জব রেগুলার তাদের করতে বলা হয়, এবং ওখানে সিস্টেমেটিক ওয়েতে কাজগুলো তুলে নেওয়া, ইন্টিগ্রেশন এবং কাজগুলো বুঝিয়ে দেওয়ারও একটা নিয়ম কানুন থাকে। এটা তো কোম্পানির রুলস, বাট যদি অবজেক্ট ওরিয়েন্টেড না হয় বা একটা ডিফাইন মডেল ফলো করে কাজগুলো না করা হয়, ওই কাজগুলো যখন আস্তে আস্তে ভলিউম বাড়তে থাকে, মনে করেন ছোট্ট একটা ফ্যামিলি, মনে আমার সারা ওয়ার্ল্ডের কথা আমি বলছিলাম যে 700 কোটি রুলস ধরে বলছিলাম, একেবারে পুরো বিশৃঙ্খল অবস্থা হবে। বাট যদি 2-4 জন হয়, এদেরকে তো ম্যানেজ করা সম্ভব, তাই না? 2-4 জনকে ম্যানেজ করতে পারবে না, বাট 1000 জনের মধ্যে কি ম্যানেজমেন্ট আরো বেশি গন্ডগোল হবে? 1 লাখ, 10 লাখ, 1 কোটি হলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস একটু খেয়াল করবেন। আমি যদি বলি যে জায়গাগুলোতে গোষ্ঠীর সংখ্যা বেশি, ওখানে কিন্তু ওই অপরাধ প্রবণতা বেশি এবং তাদের রুলস এন্ড রেগুলেশন ডিফারেন্ট। লাইক যদি ইন্ডিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চলের কথা বলি, ওখানে কিন্তু সরকার বা MLM বা যাই বলেন, ওদের MP, ওদের কোনো খাওয়া নেই। ওরা ওদের পা ধরে গিয়ে বসে থাকে যারা পঞ্চায়েতের হেড। প্রত্যেকে হয়তো 40টা-50টা গ্রাম নিয়ে তারা নিজেরাই সরকার গঠন করে বসে আছে।
স্বয়ং সরকার গিয়ে তাদের হাত পা ধরে তাদের কাছ থেকে যা করার সেটা করে নিয়ে আসে। তারা ওখানকার সরকার প্রধান, তারা তাদের নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী ওই জায়গাটা শাসন করে। এরকম পাকিস্তানেও আছে, আফগানিস্তানে তো আছে কয়েকশো, প্রায়, যাদের মধ্যে প্রতিনিয়ত কি জাতিগত দাঙ্গা বা বিভেদ, গোষ্ঠীগত বিভেদ লেগে থাকে। এটা যদি আমরা আমাদের এখানে ইনভলভ করি, মনে করেন প্রোগ্রাম করতে লাগিয়ে দিয়েছি 6 জনকে এক প্রজেক্টে, 6 জন 6 ধরনের রুলস ফলো করছে, অবস্থা কি? বিষয়টা বোঝা যাচ্ছে? তারা নিজ এরিয়ায় যদি সরকার প্রধান হয় আর যদি আসল সরকারকে তারা ফলো না করে, দেশ কি চলবে? চলার তো কথা না। তাহলে আমাদের যদি সবকিছু ঠিকঠাক মতো চালিয়ে নিতে হয়, তাহলে ডিফাইন একটা রুলস এখানে থাকতে হবে এবং সেই রুলস সবাইকে ফলো করতে হবে, রাইট? এবং দেন না এটা ঠিকঠাক মতো শেষও হবে এবং অপারেশনেও আসবে। আমাদের হয়তো আমাদের দেশে নেই, আমার জানা নেই এরকম কোনো জায়গা আছে কিনা যারা আইনের শাসন না মেনে নিজেদের শাসন করে। পাহাড়ি এলাকায় কিছু আছে, পাহাড়ি এলাকা, চর এলাকা, এরা কিছুটা অপরাধ প্রবণ হয়, এটা স্বাভাবিক। আমাদের ওখানে একটা এলাকা আছে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, নাটোরের লালপুর, নাম শুনেছেন? সবচেয়ে বেশি খরা প্রবণ এলাকা, বৃষ্টি কম হয় ওখানে। আগে ভয়াল নদী ছিল, যেটা গঙ্গা ব্রিজের কারণে পুরো মরুভূমি হয়ে গেছে। ওখানকার লোকজন অনেক বেশি অপরাধ প্রবণ, যেহেতু বৃষ্টিও হয় না, আরো বেশি অপরাধ প্রবণ তারা। তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যায়। আছে কি ওই এলাকার কেউ? নাটোরের লালপুর, এটা অ্যাকচুয়ালি আমাদের যে গ্রামের বাড়ি ঈশ্বরদী তার একদম সাথে ঘেঁষা আর কি। পাবনার ঈশ্বরদী আর নাটোরের লালপুর একদম পাশাপাশি। আমার ঈশ্বরদীতে আমার ওই সম্পর্ক, এলাকা সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ওদিকে রিলেটিভসও আছে। মাঝে মাঝে শুনতাম চর দখল করার জন্য ফাইট হয়, নির্দিষ্ট ডেটে গোষ্ঠীরা লাঠি, সোটা, বল্লম, এগুলো আমি দেখেওছি, এগুলো নিয়ে তারা ফাইট করতে যায় চরে। ফ্ল্যাগ নিয়ে যায়, যে দল যেভাবে জিতবে ওই ফ্ল্যাগ তারা গেড়ে আসবে। পরবর্তী 1 বছর, পরবর্তী 6 মাস তারাও তাদের দখলে থাকবে। পরের বার যারা জিতবে তারা ওই জায়গাটা দখল পাবে। এভাবেই বেঁচে থাকে তারা। তারা দেশীয় অস্ত্র ইউজ করে, ঠিক আছে, দেশীয় অস্ত্রগুলো। অ্যাকচুয়ালি তারা কি ছোটবেলা থেকেই অপরাধ দেখে আসছে, অপরাধ প্রবণ হয়, এটা স্বাভাবিক ওই অঞ্চলের লোকজন। এবং অবভিয়াসলি তারা কান্ট্রি রুলস এন্ড রেগুলেশন মানবে না, কারণ কান্ট্রি তাকে কিছুই দিচ্ছে না। সরকার কি তাকে কিছু দিচ্ছে? হয়তো এখন কিছু আস্তে আস্তে করে এদিকে যাচ্ছে, রাস্তাঘাট হয়েছে, স্কুল কলেজ হয়েছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। অনেকটা কম, হ্যাঁ, স্কুল কলেজ, রাস্তাঘাট, অনেক কিছু হয়েছে এখন এই অঞ্চলে। কিছু যে জায়গাগুলো অনুন্নত, ওই জায়গাগুলোতে কিছু যদি পলিটিক্যাল ব্যালেন্স করা যায়, যে লাইক মিনিস্টার হলে উন্নতি হয়, তাই না? দেখেছিলাম যে লাইক 94-এ যখন ওখানকার অবস্থা খুবই খারাপ ছিল, 91 টু, আমার তো ওই সময় খুবই ছোট ছিলাম, আমি আমার দিদার সঙ্গে ওদিকে যেতাম, আমার খুবই বাসা ওখানে। তো ওখানে একজন মিনিস্টার করে দিয়েছিল আমাদের, ওই নাম হয়তো শুনবেন, হয়তো ক্রীড়ামন্ত্রী ছিল ফজলুর রহমান পটল, তাই না? নাম ছিল পটল, ফজলুর রহমান পটল। তারপরে ওই জায়গাটা বেশ ডেভেলপ হয়েছে, স্কুল কলেজ, বাজার ঘাট সবই হয়েছে। তো এখন আর ওইরকম সিচুয়েশন আর কি নেই, শোনা যায় না, খুব কম যে চরে গন্ডগোল হয়েছে। শুধু তো নদীর
কাছাকাছি। আর আমরা পাবনাকে গুনি না আর কি, ঈশ্বরদী অনেক ডেভেলপ। হ্যাঁ, ঈশ্বরদী রাজশাহী থেকেও মনে হয় যেন ভালো লাগে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো। যে ওটা একটা জোন, মানে এরকম যে বিষয়টা, যে যদি আপনি এটাকে ভৌগোলিক অবস্থা বলা হয়, ভৌগোলিক অবস্থার কারণেও কোনো কোনো অঞ্চল অনেক বেশি ডেভেলপ হতে পারে। যেরকম অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এরিয়া হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ, ভৌগোলিক অবস্থানের কারণে। ভৌগোলিক অবস্থান যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় থাকতো, শ্রীলঙ্কা বাংলাদেশে থাকতো, বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বের এত মাতামাতি থাকতো না। বোঝা যাচ্ছে? সবাই আমাদের দেশটাকে করায়ত্ত করতে চায় এবং তাদের নিজস্ব লোকই সরকারে বসাতে চায়। জনগণ কি চাচ্ছে সেটা কেউই চায় না। তো তিনটা দেশ অলরেডি আমাদের দেশের উপরে চোখ করে বসে আছে এবং যে যার মতো করে ওই প্রথম থেকেই শাসন করে যাচ্ছে, কেউ পেছনে থেকে কেউ সামনে থেকে। তিনটা দেশের ইচ্ছে মাফিকই আমাদের দেশটা চলছে, রাইট? তো জনগণের কিন্তু দেশ চলে না, এটাকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া, চীন আর যুক্তরাষ্ট্র, ইউএস, ইউনাইটেড স্টেট, এখন ইনভলভ হয়েছে রাশিয়া, রাইট? রাশিয়া, আমেরিকার অবস্থা খুবই নাজুক, রাইট? আমেরিকা লাস্ট 2 ইয়ার্স যতগুলো পদক্ষেপ নিয়েছে সবগুলো রাশিয়ার কাছে ফেল হয়ে গেছে, রাইট? সো রাশিয়ার অবস্থা আগের থেকে ডেভেলপ। আমেরিকা হয়তো আর বেশি দিন নিজের অবস্থায় টিকে থাকতে পারবে না, তাদেরকে সব ছেড়ে ছুড়ে যেতেই হবে। ইন্ডিয়া উঠে আসছে, চীনের মতো। চীন কিন্তু মাথাটা খুব কম নাড়ায়, ওরা পেছন দিক থেকেই সবকিছু খেতে পছন্দ করে, ফ্রন্টে আসে না। যাই হোক, এটা তাদের ব্যাপার, তার মানে আমাদের কোনো কিছু নেই। আপনারা যাই বলেন না কেন, তারা যা চাইবে তাই হবে দেশে। এর মধ্যে আমরা আমাদের ডেভেলপমেন্ট হলে হয়, আমরা বেঁচে থাকতে পারলে হয়। আচ্ছা, আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলাম, যে স্ট্রাকচার, রাইট? স্ট্রাকচার, ডিফাইন্ড রুলস অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু সব জায়গাতেই, তাই না? তাহলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো। আদারওয়াইজ রুলস, রেগুলেশন, স্ট্রাকচার না থাকলে টিকে থাকা সম্ভব না। আমি যখন প্রোগ্রামিং করব, ডিফাইন্ড রুলস মেনেই প্রোগ্রামিং করব, স্ট্রাকচার ফলো করেই প্রোগ্রামিং করব, রিলেশন এস্টাবলিশ করেই বেঁচে থাকবো। আমি যদি মনে করি যে না, আমি কারোর সঙ্গে রিলেশন রাখবো না, দেশ টিকবে? পসিবল? পসিবল না, তাই না? আমি যদি নিজেকে একটা সমাজের মধ্যে থেকে গুটিয়ে নেই, বা একটা সমাজকে কেউ বলে দেয় যেটা এক ঘরে, ওদের অবস্থা কি দাঁড়াবে? জঘন্য, তাই না? তো আমাদের রুলস এন্ড রেগুলেশন মেনে সবার সঙ্গে মিলেমিশেই চলতে হবে। লাইক এবার আসি, আমরা প্যারালাল ডেভেলপার, যখন একটা প্রজেক্টে একের অধিক ডেভেলপার্স কাজ করছে, তখনকার অবস্থার জন্য আমার স্ট্রাকচার, রুলস এন্ড রেগুলেশন জানা দরকার। কে, মানে কাকে আমরা কিভাবে ট্রিট করব এবং কিভাবে তার সঙ্গে কাজ করব, সেই রুলস এন্ড রেগুলেশনও আমাদের প্রোগ্রামিং রুলস রেগুলেশন দিয়ে ডিফাইন করা আছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা হিউজ, কিছু স্পেসিফিক সিনট্যাক্স আছে যেগুলো আমাদের ফলো করে এটা ডেভেলপ করতে হয়। আশার কথা হচ্ছে এটাকে একদম প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে পিএসপির কিছু ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা কাজ করা শিখলে ওই ডিফাইন্ড রুলস এন্ড রেগুলেশন যদি জানি এবং তারা টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড, এই স্ট্রাকচারটা আমাদের এস্টাবলিশ করে নিতেও হয় না, তাহলে আমরা কাজগুলো করতে পারবো ডিফাইন্ড রুলস অনুযায়ী এবং এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে তখন, রাইট? আমি যে স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করব, ওই ফ্রেমওয়ার্কে যারা কাজ জানে, অন্যরা ওই একই স্ট্যান্ডার্ড ফলো করেই কাজ জানবে বা কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে যে যদি রুলস অ্যান্ড রেগুলেশন থাকে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করছে কি করছে না, তাই না? আমি রুলস করে দিলাম, এটা দেখার মতো কেউ নাই। মনে করেন আইন করা আছে, হাইকোর্ট নেই, কোর্ট নেই, পুলিশ নেই, কেউ নেই। অবভিয়াসলি যখন আমি প্রোগ্রামিং এ আসি, যখন রুলস আছে, সেটা রুলস ফলো করতে বাধ্য করানোরও
নিয়ম কানুন এখানে দেয়া আছে, আমি এলোমেলো কোনো কিছু করতেও এখানে পারবো না। বোঝা যাচ্ছে? তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে আমরা ছোট ছোট করে চিন্তা ভাবনা করা শুরু করব, একেবারে পুরো ওয়ার্ল্ড বা পুরো কান্ট্রির কথা চিন্তা না করে একটা সিঙ্গেল ফ্যামিলি কনসেপ্টের দিকে যাওয়ার চেষ্টা করব আমরা। প্রথমের দিকে ছোট ছোট ফ্যামিলি, কয়েকটা ফ্যামিলি, দেন একটা সোসাইটি, তাই না? কয়েকটা সোসাইটি, আমাদের দেশে ওয়ার্ড, ওয়ার্ডের পরে কি কয়েকটা ওয়ার্ড মিলে কি হচ্ছে মেট্রোপলিটন, রাইট? আমি যদি সিটির কথা বলি, এভাবে আগাচ্ছে। তো এভাবেই কি হবে, আস্তে আস্তে করে ছোট ছোট মডিউল এক একটা একটা প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্টকে দাঁড় করিয়ে দেবে, রাইট? তো আমরা যখন প্রোগ্রাম করতে যাব সেখানে ফাংশন অত্যন্ত ইম্পর্টেন্ট রুলস ফলো করবে। কারণ একেবারে আমি যদি বলি যে সমাজের প্রাণটা কি, বলেন তো? একটা সোসাইটির প্রাণ পরিবার, রাইট? আর পরিবারের প্রাণটা কি? মেম্বার, রাইট? মেম্বার, মেম্বার না থাকলে কর্তা কি করবে? হ্যাঁ, মেম্বাররাই হচ্ছে তার প্রাণ, রাইট? তাহলে লাইক আমি যদি বলি একটা ফ্যামিলি বা তার ফ্যামিলি মেম্বারসরা মিলে একটা ফ্যামিলি তৈরি করছে, মেম্বাররাই অ্যাকচুয়াল জিনিস, রাইট? মানুষ না থাকলে ফ্যামিলি হতো না, সমাজ হতো না, রাষ্ট্র হতো না, কিছুই হতো না। বোঝা যাচ্ছে? তো এদেরকে আমি যদি এক একটা করে ফাংশনের সঙ্গে মেলাই, ঠিক তখনই আমাদের প্রজেক্টটা কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপ করা শুরু হবে। তো আমি এটাকে যদি একটু সামনের দিকে এগিয়ে নেই, কিভাবে যে আমি একটা ছোট্ট প্রজেক্ট দিয়ে আমাদের একদম রিয়েল লাইফ যে প্রবলেম সলিউশনের কাজ সেটার দিকে যাব। এর জন্য আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে মনে করেন ব্লগ, এটা একটা প্রজেক্ট, এর নাম। আমি যদি একটা ব্লগ প্রজেক্টের কথা ধরি, এই সফটওয়্যারটা যখন ওয়েব বেস সফটওয়্যার বা ওয়েবসাইট আমরা ডেভেলপ করতে যাব, আমরা একটা ব্লগ সাইট যদি রিডি করি, যে একটা ব্লগ সাইট দেখতে যাচ্ছি, আমরা সবাই কিন্তু কোনো না কোনো ব্লগ সাইট দেখেছি, তাই না? তো ব্লগ পড়েছি, যদি ব্লগ নাও লিখি অ্যাটলিস্ট ব্লগ পড়েছি, দু একটা কমেন্টসও করেছি, করি নাই? বাংলাদেশের প্রথমের দিককার ব্লগগুলোর মধ্যে সবার প্রথমে যদি আমি বলি, ব্লগের কনসেপ্টই শুরু করে সামওয়্যার এন্ড ব্লগ, রাইট? এখন কিন্তু 100 অফ ব্লগস আছে এবং এখানে রেগুলার অ্যাক্টিভিটি আছে, আর 1000 অফ বা লাখস অফ ব্লগার্স আছে। অনেকে নিজেদের ব্লগার বলতেও পছন্দ করে, তাই না? ব্লগার বলে না যে আমি ব্লগার, এই সেই, আচ্ছা যাই হোক। তো এই যে ব্লগ সাইট গুলো আছে, নিজেরা নিজেদের মতো ব্লগিং করে, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুক্ত আলোচনার একটা প্লেস। আপনি ওয়েবে রুলস এন্ড রেগুলেশন ঠিক তেমনটা নেই, যদিও ইদানিং কিছু রুলস এন্ড রেগুলেশন মানে ল তৈরি হয়েছে, গভর্নমেন্ট যে লগুলো দিয়েছে, বাট তার আগ পর্যন্ত কিন্তু রুলস এন্ড রেগুলেশন ছিল না। ইচ্ছে মতো কেউ ইচ্ছে মতো সবাই লিখতে পারতো এবং ওটা ডিসকাশনে যেত আর কি, কমেন্টস এর মাধ্যমে। যে কেউ একজনের পক্ষে আছে, কেউ বিপক্ষে আছে, কেউ তার ওইটার পক্ষে যুক্তি দেখাচ্ছে, কেউ তার বিপক্ষে যুক্তি দেখাচ্ছে, একটা ডিসকাশন হতো আর কি সেখানে। তো এই ধরনের ব্লগের সংখ্যা প্রচুর এবং সারা ওয়ার্ল্ডেই এর সংখ্যা অনেক। যে লাইক সবচেয়ে বেশি যে টাইপের সাইট তৈরি হয় এর নাম হচ্ছে ই-কমার্স বেস সাইট ওয়ার্ল্ড ওয়াইড। যে সাইটের টাইপটা সবচেয়ে বেশি ডেভেলপ হয়, তারপরেই এখন ডেভেলপ হয় ব্লগ টাইপের সাইট। ওকে, তো এটা কিন্তু আগে লাইক 10 বছর আগে এই অবস্থায় ছিল না, বাট ই-কমার্সটা প্রথম থেকেই, যখনই ওয়েবে বিজনেস কনসেপ্ট এসেছে তখন থেকে ই-কমার্স সবার সামনে আছে, যে ধরনের সাইটই সবচেয়ে বেশি ডেভেলপ হচ্ছে। বাট
এর পরেই যেটা অবস্থান করে নিয়েছে সেটা কি ব্লগিং সাইট। আমাদের দেশে হাজারো ব্লগ কিন্তু আছে। তো ব্লগ সাইট গুলো কি যেন ব্লগ সাইট আছে, বিডি নিউজ, বাংলা নিউজ, এদেরও ব্লগ আছে নিজস্ব, তাই না? টেকটিউন, প্রযুক্তি.com, আবার প্রথম আলো ব্লগ আছে, সামওয়্যার ব্লগ আছে, তারপরে আরো কি যেন আছে, সোনার বাংলা, যেটার নাম শুনেছিলাম কিছুদিন আগে, এখন বন্ধ আছে মোস্ট প্রবাবলি, না? সিলেক্টেড কিছু ব্লগ যেটার নাম শোনা যায়। তো এই ব্লগ সাইট গুলো যদি আমি অ্যানালাইসিস করি, ক্লায়েন্ট এন্ডে এই সাইটটাতে কি আছে, রাইট? আমরা প্রথমে যদি বলি যে লাইক আমি তিনটা পার্টি ভাগ করে নিতে পারি, এবং এখানে মেজর তিনটা পার্ট কি হতে পারে। যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি ক্লায়েন্ট এন্ড বা ফ্রন্ট এন্ড ওই সাইটের। ওকে, ব্লগ ফ্রন্ট এন্ড। এরপরে আমরা যে ব্লগগুলো দেখতে পাচ্ছি সাইটটাতে, প্রথমে হোম পেজে কিছু ব্লগ দেখা যায়। রিসেন্ট ব্লগ একটা মেনু থাকে, পপুলার ব্লগের মেনু থাকে, ব্লগের প্রেজেন্টেশন থাকে, ইন্ডিভিজুয়াল ব্লগের ডিটেইলে যাওয়া যায়, ব্লগের ভেতরে গিয়ে কমেন্টস করা যায়, তাই না? আবার কি ব্লগকে আর্কাইভ করা যায়, উপরের দিকে মেনু থাকে, অ্যাবাউট, এফএকিউ, কন্টাক্ট, এগুলো থাকে। তার মানে ক্লায়েন্ট এন্ডে বেশ কিছু টাস্ক আছে যেগুলো আমরা দেখতে পাই। এগুলোকে আমরা বলছি একটা করে সিঙ্গেল টাস্ক, ওকে, ছোট ছোট জব আর কি। এগুলো লিখছে কে? প্রতিদিন যে ডেটাগুলো চেঞ্জ হচ্ছে, ডেভেলপার কি কোডের মধ্যে এটা লিখে দিচ্ছে? সাইটের যিনি ওনার, তিনি হয়তো সাইটটা মেইনটেইন করছে, তিনি হয়তো কোডার নাও হতে পারে, সে একটা ইন্টারফেসের মাধ্যমে সাইটটা ম্যানেজ করছে। নতুন ক্যাটাগরি তৈরি করে দিচ্ছে, ক্যাটাগরির ভেতরে ব্লগ লিখে দিচ্ছে, যারা ব্লগ লিখছে সেটা পাবলিশ বা আনপাবলিশ করছে, ডিলিট করছে অথবা এডিট করছে, সব কাজগুলো সে করছে। এন্ডটা কোথা থেকে আসে? অ্যাডমিন প্যানেল থেকে। তার মানে কোন একটা ডাইনামিক সাইটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে সাইটের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলটার মাধ্যমেই আমরা আমাদের সাইটের পুরো সাইটটাকে কন্ট্রোল করে থাকি, রাইট? ফ্রন্ট এন্ড সাইটটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। যেমন এখানেও ইন্টারফেস আছে, যে লাইক আমি ক্যাটাগরি অ্যাড করছি, ক্যাটাগরি ম্যানেজ করছি, ব্লগ অ্যাড করছি, ব্লগ ম্যানেজ করছি, কমেন্টস ম্যানেজ করছি, যদি এখানে অ্যাড থাকে অ্যাডভার্টাইজ ম্যানেজ করছি, যদি ব্লগার থাকে ব্লগার ম্যানেজ করছি। লাইক এবার আসি মাঝের অংশটা, মাঝের যে লেয়ারটা, যে লাইক শুধু সাইট ওনারই ব্লগ লিখে না, ওখানে রেজিস্ট্রেশন করা যায়। সামারিন ব্লগে কি রেজিস্ট্রেশন করা যায় না? ব্লগার হওয়া যায়, রাইট? মডারেশনের জন্য চলে যায় কার কাছে? অ্যাডমিনের কাছে। অ্যাডমিন যদি মনে করে তাকে অ্যাডমিন ব্লগার প্যানেলের অ্যাক্সেস দেবে, অ্যাক্সেস দেয়, সে তখন ব্লগ লিখতে পারে, রাইট? ব্লগ লিখলে ব্লগটা চলে যাবে অ্যাডমিনের কাছে, সে যদি ওটা পাবলিশ করে দেন ফ্রন্ট এন্ডে চলে আসবে। তাহলে এটাও একটা পার্ট। ব্লগার সাইন আপ, ব্লগার সাইন ইন, রাইট? ব্লগার সাইন আপ, ব্লগার সাইন ইন, ব্লগার ড্যাশবোর্ড, অ্যাড ব্লগ, ম্যানেজ ব্লগ, এগুলো তার নিজস্ব, হ্যাঁ? তো এই কাজগুলো সে ব্লগার এরিয়াতে করতে পারে। তো আমি এভাবে পুরো প্রজেক্টটাকে কিন্তু আস্তে আস্তে করে ভাগ করে ফেলতে পারি, এবং কি কি টাস্ক সেটা এখান থেকে ডিফাইন করে নিতে পারি। যে কাজগুলো করে থাকে সাইটের অ্যানালিস্ট প্রোগ্রামার যারা থাকে, ওই প্রজেক্টে কি হবে, কোন অংশে কি কাজ করতে হবে সেটা তারা ডিফাইন করে ফেলে। এবং এই ধরনের চার্ট যারা যখন ডেভেলপ করে তখন এটাকে বলা হয় ফ্লো ডায়াগ্রাম, যদি ডায়াগ্রামিক করে, আর যদি টেক্সট আকারে করে ডকে, তখন এটাকে বলা হয় ফ্লো বা ফিচার লিস্ট। ওকে, এটা ফ্লো চার্ট। আর যদি আমি লিস্ট আকারে যদি করি ডক ফাইলে, তখন এটাকে বলা হয় ফিচার লিস্ট। তো এটা অ্যাকচুয়ালি
ইউএমএল ডিজাইনের আন্ডারে চলে যায়। ফিচার লিস্ট বাই ফ্লো ডায়াগ্রাম, এটাকে ইউএমএল এর মধ্যে নিয়ে যাওয়া হয়। ইউএমএল একটা অত্যন্ত বড় একটা পার্ট ডেভেলপমেন্ট সেক্টরে, যেখানে অনেক ধরনের রুলস অ্যাপ্লাই করা হয়। এখানে ক্লাস ডিফাইন করে দেওয়া হয়, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, তারপরে হচ্ছে এখানে চলে আসে অ্যাকচুয়ালি ইউজ কেস ডায়াগ্রাম। সো এই বিষয়গুলো আসে। আমি আপনাদের পরবর্তী ক্লাসে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের উপরে একটু আলোচনা করব, বাট তার আগে একটা জিনিস একটু পড়ে আসবেন। এসডিএলসি যদি গুগলে সার্চ দেন, যে এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, হ্যাঁ, এটা সম্পর্কে একটু পড়ে আসবেন, তাহলে আমি কথাগুলো বললে বুঝতে সহজ হবে। ওই কথাগুলোই আমি বলবো আরো সহজ করে। এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যার অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট ইউএমএল। ওখান থেকে ডিফাইন করা হয়ে থাকে যে প্রজেক্টের মধ্যে কি থাকবে, কি কাজ আমাকে করতে হবে, কতগুলো ক্লাস আমাকে তৈরি করতে হবে, ওই ক্লাসগুলোর মধ্যে কতগুলো ফাংশন থাকবে, ফাংশনের নাম কি হবে, ফাংশনের প্যারামিটার কি হবে, ফাংশনের আউটপুট কি হবে, হ্যালো, আপনাকে গতকালকে ফোন দিতে বলেছিলাম না? আমি তো আজকে বেরিয়ে যাচ্ছে নেই। গতকালকে থাকলে সঙ্গে সঙ্গে আমি সালনকে জানিয়ে দিতে পারতাম। কালকে ফোন দেবেন, কালকে সকালে দেখি এই সময়টা। তো এই যে বিষয়গুলো এখান থেকেই মূলত কনসেপ্টের দিকে নিয়ে যাওয়া হয়। মনে করেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, হ্যাঁ। তো প্রত্যেকটা পার্ট এক একজন আলাদা আলাদা করে ওন করবে। অ্যাডমিনের কাজ ব্লগারে করা যাবে না, ব্লগারের কাজ ফ্রন্ট এন্ডে করা যাবে না, ডিসপ্লে তো করা যাবেই না, ব্যাক এন্ডে কোডিংও কেউ কারো অংশের মধ্যে ঢুকতে পারবে না। যখন আমি আমার কোডগুলোকে নির্দিষ্ট এরিয়ার জন্য ডিফাইন করব, তখন এখানে প্রোগ্রামিং এর যে লাস্ট সিনট্যাক্সটা ক্লাস, সেটা ইনভলভ হবে। আর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলছিলাম না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে একবার আমি কিন্তু উচ্চারণ করেছি ক্লাস বেসড প্রোগ্রামিং, তাই না? তো ক্লাস বেসড প্রোগ্রামিং, সো আমরা যখনই কোনো প্রোগ্রামিং ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে যাব, প্রত্যেকটা এরিয়ার জন্য আলাদা আলাদা ক্লাস তৈরি করব, এবং ক্লাসের মধ্যে কি থাকবে? এই টাস্কগুলোর এক্সিকিউশন। তাহলে টাস্কগুলো কি? টাস্কগুলো ডিফাইন করবে একটা একটা করে কি? প্রত্যেকটা টাস্ক ডিফাইন করবে একটা একটা করে ফাংশন। তাহলে ক্লাসের মধ্যে কি থাকবে? ফাংশন। তো এখন আমি ক্লাসের সংজ্ঞায় আসি। ক্লাসের সংজ্ঞাটা বা ক্লাসের স্ট্রাকচার একটু দেখার চেষ্টা করব। মনে করেন যে আমি একটা ক্লাসের নাম বলছি ইউটিলিটি, আমার ফাইলের নাম হবে কি? utility.php, স্মল লেটার, অল স্মল লেটার। যখনই আমি এই ফাইলটার পেজের ভেতরে কোনো একটা ক্লাস লিখতে যাব, লিখবো এভাবে ক্লাস, ইউটা ক্যাপিটালাইজ ফর্মে। এটা হচ্ছে আমার ক্লাসের স্ট্রাকচার। কি হবে? আমি যখন বলছিলাম আলাদা আলাদা পোরশন, প্রত্যেকের জন্য একটা একটা করে ক্লাস আমাকে তৈরি করতে হবে। মনে করেন আমি একটা সফটওয়্যার ডেভেলপ করব, এটা যদি একটা সোসাইটি হয়, আমি ওই সোসাইটির আলাদা আলাদা সোসাইটি হবে কি দিয়ে? ফ্যামিলি দিয়ে, তাই না? ফ্যামিলি দিয়ে আমি প্রত্যেকটা ক্লাসকে বলছি একটা একটা করে ফ্যামিলি। আর ফ্যামিলি তৈরি হচ্ছে কি দিয়ে? সদস্যের মাধ্যমে। সদস্যগুলোকে বলছি একটা একটা করে ফাংশন। তার উপরে ডিফাইন জব দেওয়া আছে, সে তখন তার কাজটা এক্সিকিউট করবে, বা তার কাজ যখনই সম্পন্ন করবে, ওই ফ্যামিলির কাজ সম্পন্ন হবে। প্রত্যেকটা মেম্বার যদি তার কাজ সম্পন্ন করে, ফ্যামিলির কাজ সম্পন্ন হবে। সবগুলো ফ্যামিলি তার কাজ সম্পন্ন করলে পুরো প্রজেক্টটা কমপ্লিট হবে। অ্যাকচুয়ালি এই যে ক্লাসের সংজ্ঞা হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট।
ক্লাসের সংজ্ঞাটা কি? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট which hold number of methods and properties. ক্লাস কাকে বলে? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। মনে করেন আমি যদি ফিজিক্যাল টেমপ্লেট, আমি যদি আমার সিএসএস টেমপ্লেটিং এর কথা বলি, আমাদের প্রত্যেকটা ক্লাস, সিএসএস এর ক্লাস একটা র্যাপার ক্লাস, হেডার র্যাপার, লোগো, ব্যানার, মেনু, কন্টেন্ট, লেফট, রাইট, ফুটার, এগুলো ছিল না? এবং প্রত্যেকটা ক্লাস নিয়েই তো আমার লেআউটটা হয়েছিল। যদি আমি দুইটা ক্লাস ইউজ না করতাম, লেআউট কি ঠিকঠাক মতো হতো? আর একটা ক্লাস করতে গিয়ে ভেতরে অনেকগুলো করে প্রপার্টি লিখতে হয়েছে না? যদি আমি এটা প্রোগ্রামিং এর সঙ্গে মেলাই, প্রপার্টি গুলো অ্যাকচুয়ালি ফাংশন, রাইট? তো অনেকগুলো ক্লাস এক জায়গায় হয়ে আমার লেআউট হচ্ছে। ঠিক তেমন অনেকগুলো লজিক্যাল টেমপ্লেট যেটা ইনভিজিবল, রাইট, ভিজিবিলিটি নেই, ভেতরে ব্রেন ডেভেলপ করছে, প্রত্যেকটা টাস্ক এক্সিকিউট করছে, সেই ধরনের ক্লাসগুলো মিলেই হবে একটা প্রজেক্ট। এবং এই ক্লাসগুলো কি দিয়ে বানাতে হবে? মেথড। মেথড বলতে বোঝাচ্ছি ফাংশনের ডেফিনেশন। নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। প্রপার্টি গুলো হচ্ছে ভেরিয়েবল, অ্যারে, অ্যারে ইন্ডেক্স, এইগুলো। মানে ফাংশন ক্লাসের ভেতরে কি থাকবে? নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। যখনই আমি আমার ফ্যামিলির মধ্যে চলে আসলাম, আমার ফ্যামিলি আমাকে ওন করছে বা আদার্স মেম্বার গুলোকে ওন করছে। যারা স্ট্রিটে থাকে তাদের যদি ফ্যামিলি না থাকে, তারা কিভাবে চলাফেরা করে, কি খায় তারা, কি করে তারা, কেউ কি জানার, বোঝার বা করার কিছু আছে? নেই। বাট আমি যখন ফ্যামিলিতে আছি তখন পুরো দায়িত্বটা কার? এই ক্লাসের। এবং অবশ্যই কোনো কিছু করতে গেলে ফ্যামিলির পারমিশনও দরকার পড়ে, কেউ যদি বাইরে থেকে আমাকে অ্যাক্সেস করতে চায়, তাই না? যে লাইক আপনার ছেলেটাকে আমি একটু নিয়ে যাব, বোঝা যাচ্ছে? পারমিশন নিতে হবে না? হবে তো, হ্যাঁ? যে তার একটা ছেলে আছে, দুজন গেম প্লে করবে, পাশের ফ্যামিলি থেকে আসে, তো ছাদে নিয়ে যাবে কিনা? আমার কাছ থেকে পারমিশন নিয়ে যাচ্ছে। আর যদি পারমিশন না নিয়ে যায়, আমি তাকে কিন্তু ভালো বলবো না, তাই না? আমার ছেলেটাকে নিয়ে গেল, বাট আমার পারমিশন নিল না। পারমিশন ছাড়া এখানে কাজই করা যাবে না। যদি আপনি ফ্যামিলি মেম্বারের পারমিশন অ্যাক্সেস করতে চান, ফ্যামিলি পারমিশন নিতে হবে। আর পারমিশনটাকেই বলা হয়ে থাকে অবজেক্ট। ওকে, সো ক্লাস, আমার ফ্যামিলি, ক্লাসের পারমিশনটাকে বলা হয় কি? অবজেক্ট বা ইনস্ট্যান্স, এটাকে বলা হয় অবজেক্ট। তো আমরা ওইদিকে একটু যাব। আমাদের অলরেডি ইউটিলিটি নামে একটা ফাইল আছে, সেটাকে যদি আমরা ক্লাস বানিয়ে ফেলি, তখন দেখবেন তার ভেতরের ফাংশনগুলো আমি আর খুব সহজে অ্যাক্সেস পাচ্ছি না। পারমিশন নিয়ে ওই পারমিশন পয়েন্টারের মাধ্যমে আমাকে অ্যাক্সেস করতে হচ্ছে। ঠিক আছে? তো মনে করেন যদি কোনো একটা স্পেসিফিক এক্সাম্পল আমরা এক্সিকিউট করতে চাই,
আমি এখানে যদি যা দিচ্ছিলাম আমার ইউটিলিটি ক্লাসের ভেতরে ফাংশনের ডেফিনেশনটা আছে, ডেফিনেশন যদি সে খুঁজে পায়, সরি এই স্ট্রিংটা যদি সে আরেতে খুঁজে পায় ট্রু রিটার্ন করছিল, আর না পেলে সে ফলস রিটার্ন করছে। তো এখন এই যে ক্লাসটা আমাদের সামনে আছে, ক্লাস না আমি বলবো যে একটা ফাইল, পিএসপি ফাংশন ফাইল, ফাংশনগুলো জাস্ট এখানে ডিফাইন করা আছে। সো আমাকে এই ফাংশনগুলো ইউজ করার জন্য কারো পারমিশন নিতে হচ্ছে না, রাইট? আমি ইচ্ছে মতো কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারছি, জাস্ট লিঙ্ক করতে পারলেই আমি তা অ্যাক্সেস করতে পারছি। সো এখানে এই ফাংশনগুলোকে কেউ ওনও করছে না, কেউ কাউকে ওন করে না। আমি প্রথমেই বলেছি যে 700 কোটি একেবারে কি ফিয়ামানিল্লা টাইপ। আচ্ছা, কেউ কাউকে ওন করে না। সো এখন আমি যদি এটাকে এই ফাংশনালিটিগুলোকে একটা ক্লাসের আন্ডারে নেই, তাহলে এটাকে ওন করা শুরু করবে কি ওই ক্লাসটা, তাই না? ওই ক্লাসটা এই ফাংশনগুলোকে নিজের মনে করবে, লাইক একটা ফ্যামিলি কনসেপ্টে চলে আসবে। সো আমি এই ফাংশনগুলোকে একটা ক্লাস দিয়ে কন্ট্রোল করে দেই, লাইক ক্লাস নাম দিচ্ছি ইউটিলিটি, পুরোটা সবগুলো ফাংশন কার আন্ডারে চলে আসলো? আমাদের যে ক্লাস ইউটিলিটির আন্ডারে চলে আসে। যখনই সে আমার একটা ক্লাসের আন্ডারে চলে আসে, আমি যখনই এইবার যদি ওই সার্চ ফাংশনকে কল করতে চাই, আমাকে বলছে কল টু আনডিফাইন্ড ফাংশন সার্চ টেক্সট। আমার পারমিশন এখন নেই, আমি তো ফাইলের সঙ্গে লিঙ্কড। বাট সেটা কি, মনে করেন যে আমি একটা সোফা কিনেছি এবং এটা আমার বাড়ির সামনে রাস্তাতে রেখে দিয়েছি, যাচ্ছে আসছে বসে, আমার কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়বে? পড়বে না। তো দুদিন পরে দেখা যাবে যে সোফার কুশন নেই, তার কয়েকদিন পর দেখা যাবে যে সোফার গদিটাও নাই, তাই না? তারপরে দেখা যাবে একটা একটা করে কাঠ ভাঙা শুরু হয়েছে, কয়েকদিন পরে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো সোফাটাই গায়েব। তার মানে আমি ওই যে ফাংশন লিখেছিলাম যেটা ওপেন স্পেসে আমি রেখে দিয়েছি, আমার প্রয়োজন পড়ছে, আমি আমার মতো করে চেঞ্জ করছি, আমি ইউজ করছি। এটা যে অন্য কেউ ওন করছে বা এটা যে অন্য কেউ অন্য কোথাও ইউজ করেছে, সেটা তার কোনো কি এখানে বলতে পারেন যে তার কোনো প্রুফ এখানে নেই, রাইট? যারা রাস্তা চলতি মানুষ, এটা কি জানে যে এই সোফাটা কার? তো তার ইচ্ছে মতোই তো ইউজ করবে। বিষয়টা বোঝা যাচ্ছে? বোঝা যায় গভর্নমেন্টের, সো আমি বসি সরকারি মাল। তো এই যে বিষয়গুলো, যে আমি যখনই কারো আন্ডারে নিয়ে নিলাম, এটা কেউ একজন ওন করছে, তার কাছ থেকে নেয়ার জন্য এখন তার পারমিশন। প্রবলেমটা কি ছিল? ফাংশন বেস ছিল, বাট ওই ফাংশনটা ওপেন ছিল, ইচ্ছে মতো যে কেউ ইউজ করতে পারতো, প্রয়োজনে মডিফাইও করে নিত। মনে করেন আমি বানিয়েছি এরকম একটা শেপ, কারো দরকার এরকম একটা শেপ, তো এটা চেঞ্জ করে এরকম করে নিল। তখন আমি যখন একবার কল করবো, এটা আসবে না এটা আসবে? মডিফাই করার পর যেটা হচ্ছে সেটাই তো আসবে। বাট এটা যে আমার, আমি তো এটা কোথাও ডিক্লেয়ার করি নাই, করা আছে। সো র কোডিং ওই প্রবলেমটা দেখা দেয়। ওকে, আরো একটা জিনিস, যে যদি আমি এটাকে রিউজ করতে চাই, দেখা যাচ্ছে যে গন্ডগোল হয়ে যায়, একজন আরেকজনের কাজের ব্যাঘাত ঘটিয়ে ফেলে। আবার যদি এটা ডাইনামিক করতে চাই, তখনও আরো বেশি প্রবলেম জেনারেট করে। তো আমি যদি এটাকে অন করে নেই, আমি বলছি যে না এরকম আমি আপনাকে ইউজই করতে দিব না, এটা তো না। আমি ইউজ করতে যদি নাই দিই, তাহলে এটা রিউজ হবে কি করে? বাট আমার থেকে ইউজ করতে গেলে আপনার আমার পারমিশন নিয়ে ইউজ করতে হবে, তাই না? পারমিশন নিয়ে এটাকে ইউজ করতে হবে। কতটুকু আপনি পারমিশন পাবেন সেটা আমি ডিফাইন করে দিব। কোন কোন ফাংশনালিটিগুলোর পারমিশন আপনি পাবেন সেগুলো আমি ডিফাইন করে দিব। বাইরের লোক কেউ যদি আমার বাসায় আসে, আমি কি তাকে সব জায়গায় অ্যাক্সেস দেই? তার চলাফেরাটা সীমিত রাখি ড্রয়িং রুম বা গেস্ট রুমের মধ্যেই। বিষয়টা তো তাই, নাকি সবগুলোর অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়? অপরিচিত কাউকে সবকিছুর অ্যাক্সেস কিন্তু দেয়া হয় না। সো ঠিক এখানেও তো এই ধরনের অবস্থা তৈরি করা যায়।
যে আমাদের ক্লাসের ভেতরে যে ফাংশনালিটিগুলো থাকবে কোনগুলোর পারমিশন আমি দিব, কোনগুলোকে পারমিশন দিব না, সেটাও কিন্তু আমি ডিফাইন করতে পারি যদি এটা ফ্যামিলির আন্ডারে আসে, ক্লাসের আন্ডারে আসে। যদি বাইরে থাকে সবার জন্যই সেম, সব কিছুই কি সেম, রাইট? তো এখন ক্লাস করা হয়েছে, আমি যদি এর ফাংশনটা, এটাকে অ্যাকচুয়ালি সিম্পল ক্লাস বলছি, যে আমি ক্লাস ইউটিলিটি বলেছি, ভেতরে তার ফাংশনের ডেফিনেশনগুলো রয়েছে। তো এখন আমি যদি এই ক্লাসের ফাংশন লাইক আমি অ্যাক্সেস করতে চাচ্ছি ভেতরের যে ফাংশনটা, ভেতরের ফাংশনটা মোস্ট প্রবাবলি সার্চ টেক্সট, এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট আমাকে পারমিশন দিচ্ছে না। তো ক্লাসের ফাংশনের পারমিশন নেওয়ার জন্য আমাকে ক্লাসের কাছ থেকে একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে, এবং ইনস্ট্যান্সটা তৈরি হবে যেখান থেকে আমি কল করতে চাচ্ছি। আমি কল করেছি কোথা থেকে? সার্চ টেক্সট ভিউ ফাইল থেকে, এবং এই জায়গা থেকে আমি এই সার্চ টেক্সট ফাংশনটা কল করছি। আমাকে প্রথমে যে এই ফাংশনটা যে ক্লাসের ডেফিনেশন আছে ওই ক্লাসের একটা পারমিশন পয়েন্টার তৈরি করতে হবে, যেটাকে বলা হচ্ছে কি অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। সো আমরা ক্লাসের সংজ্ঞা বলেছি, এবার অবজেক্টের সংজ্ঞা একটু জেনে নেন। ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট, অর পারমিশন অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। তো আমি যদি obj বলি, লাইক obj ইকুয়াল নিউ ক্লাস নেম, এই যে লাইনটা আমি লিখলাম এটাকে অবজেক্ট ক্রিয়েটিং লাইন বলা হয়ে থাকে। আমি কার অবজেক্ট তৈরি করছি? ইউটিলিটি ক্লাসের। অবজেক্টের নামটা কি? $। এখন ইউটিলিটি ক্লাসের যে পারমিশন সেটা আপনি এখানে তৈরি করে দিলেন। আপনারা যে ক্লাসরুমে এসেছেন একটা পারমিশন নিয়ে এসেছেন না, ভর্তি হতে হয়েছে, ওকে? সো আপনারা ক্লাসে উপস্থিত হতে পারছেন, সো এটা কি ক্লাস করার জন্য আপনার পারমিশন। ওই পারমিশনটা না থাকলে আপনারা ক্লাসে আসতে পারতেন না। এখন ওই পারমিশনটা নিয়েই তো আমি ভর্তি হয়েছি, এই জোরেই তো আমি ক্লাসে আসি, রাইট? এই যে পারমিশনটা আমি তৈরি করলাম, এখন এর মাধ্যমে আমি তার ভেতরের ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি এবার লিখি যে obj search text, এই যে অ্যারো সাইনটা এটাকে অবজেক্ট সাইন বলা হয়ে থাকে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পিএইচপি তে অবজেক্ট সাইন কি? অ্যারো সাইন, রাইট অ্যারো। অ্যারো তো চার ধরনের, তাই না? রাইট অ্যারো, টপ অ্যারো, বটম অ্যারো, লেফট অ্যারো। সো অ্যারো, রাইট অ্যারোটাকেই অবজেক্ট সাইন বলা হয়ে থাকে। তো পারমিশন অবজেক্ট সাইন ফাংশন নেম, পারমিশন অবজেক্ট সাইন ফাংশন নেম। সো পারমিশনটা হচ্ছে অবজেক্টের নাম, obj $obj, এটা যে কোনো নাম হতে পারে, তারপর অবজেক্ট সাইন, তারপরে ফাংশনের নাম। এবার দেখি আমরা এটা পাচ্ছি কিনা। দেখাচ্ছে, তাই না? কাজ করতে পারছে না? কাজ করছে, হ্যাঁ। সো পারমিশনের মাধ্যমে যদি আমি ফাংশন কল করি তাহলে আমি তার ডেফিনেশনে যাচ্ছি এবং আউটপুট দেখতে পাচ্ছি, রাইট? অবজেক্ট সাইন। আমি যদি কোনো ক্লাসের ফাংশন কল করতে চাই, ক্লাসের পারমিশন লাগবে। লাইক আমি কোনো একটা বাসায় ঢুকতে যাচ্ছি, নক করতে হবে, এবং তারা যদি পারমিশন দেয় দেন আমি ভেতরে ঢুকতে পারবো। যেহেতু আমার ইউটিলিটি ক্লাস ফাইলের যে ফাংশনগুলো এর আগে ছিল একেবারে ওপেন, বাট এখন কি অবস্থায় আছে? একটা ক্লাসের আন্ডারে আছে, রাইট? একটা রেগুলেশনের আন্ডারে চলে গেছে। একটা ক্লাস যার নাম ইউটিলিটি এই ক্লাসের আন্ডারে আছে। মানে আমি যদি এর ভেতরকার ফাংশনের অ্যাক্সেস চাই, এই ক্লাসের পারমিশন আমাকে তৈরি করতে হবে। পারমিশন তৈরি করাটাকেই বলা হয় অবজেক্ট তৈরি করা। তো আমি যেখান থেকে কল করছি, সার্চ টেক্সট থেকে, এই ভিউ ফাইল থেকে যখন আমি ফাংশনটা কল করছি, ওপরেই এই ফাইলের ওপরে যেখানে আমি লিঙ্ক করেছি ফাইলটার সাথে, শুধু এখন লিঙ্ক করলেই হবে না, সঙ্গে সঙ্গে তার পারমিশনটাও তৈরি করে নিতে হবে। সো ইউটিলিটি ক্লাসের পারমিশন আমি তৈরি করেছি $obj, এবং এই অবজেক্ট সাইনটা, অবজেক্টটা নিয়ে ফাংশনটা কল করছি, অবজেক্ট সাইন, দেন ফাংশন নেম, ওকে? ফাংশনটা কল হচ্ছে, হ্যাঁ, ম্যান্ডেটরি রুলস।
বোঝা গেল? সো আমরা একটু কনসেন্ট্রেট করি বিষয়ে, যে বিষয়গুলো শুনলাম একটু মনে করার বা একটু নিজেদের মধ্যে আত্মস্থ করে নেওয়ার চেষ্টা করি। নোটগুলো যদি করে থাকি সেটা একবার রিভিউ করি। আরেকটা কাজ আমরা সেরে ফেলি, যে ছোট তিনটা জায়গা থেকে, লাইক আমি এই যে ফাংশন ক্যাল থেকে ফাংশন কল করেছিলাম, মিনি ক্যালকুলেটর থেকে বেশ কিছু ফাংশন কল করেছিলাম, এগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড করে ফেলে অবজেক্ট দিয়ে কল করি, কারণ ফাংশনটা কি সবগুলো ফাংশন ক্লাসের আন্ডারে নিয়ে আসি না। আরেকটা জায়গা আছে, দুইটা এক্সাম্পল আছে আমাদের, এই যে জেনারেট পাসওয়ার্ড, আমি তো অলরেডি ইয়েটা করে ফেললাম, সার্চ টেক্সটটা করেছি। আপনারা লুপ, জেনারেট পাসওয়ার্ড এবং ফাংশন ক্যাল, এই তিনটা ফাইল থেকে ফাংশনগুলো কল করেন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে। যে কোনো কিছুই হতে পারে। একই ক্লাসের অবজেক্ট এক এক সময় এক এক রকম হতে পারে। আমি যেমন সার্চ টেক্সট থেকে ওবিজে বলেছি, আপনি যদি ক্যালকুলেটর ওখান থেকে ইউটিলিটি ক্লাসের অবজেক্ট তৈরি করেন, লাইক $ক্যাল বললেন, হ্যাঁ, বা যে কোনো নামই আপনি সেখানে দিতে পারেন। তার মানে আমি এই যে ফাইলগুলো ফাংশন ক্যাল, জেনারেট পাসওয়ার্ড বা লুপ, এখান থেকে যে ফাংশনগুলো কল হচ্ছে সেগুলো আমি অবজেক্ট দিয়ে আপনাদের কল করতে বলছি, এবং তার আগে ইউটিলিটি ফাইলটাকে ক্লাসে কনভার্ট করতে বলছি। আমি ক্লাস ডিক্লেয়ার করার পরে ক্লাসের মধ্যে প্রপার্টিজ ফাংশন দিয়ে দিলাম। এখন আমার এই প্রপার্টিজ ফাংশন আমার ক্লাসের যে কোনো অবজেক্ট তৈরি করার সাথে সাথে সে অধিকার রাখে সবগুলো ইউজ করতে। সবগুলো না, যেগুলো আমি পারমিশন দিয়ে, আপাতত সবগুলোই। হ্যাঁ, আপাতত সবগুলো। আর যখন পারমিশন আমি কাউকে ইন্ডিভিজুয়ালি, মানে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, তৈরি করার পরে আমাকে এই পার্টিকুলার কিছু অবজেক্টকে কিছু কাজ আমি দিব আর দেবো, তখন আমি কি করব? পারমিশন পয়েন্টার বসাতে হবে, এনক্যাপসুলেশন আনতে হবে এখানে, যে অবজেক্টের মাধ্যমে আপনি কিছু ফাংশন অ্যাক্সেস পাবেন, কিছু ফাংশন অ্যাক্সেস পাবেন না। এটা পরের টপিক। এখানে দরকারও নেই, কারণ আমরা জানি র্যাপারের মধ্যেই সবকিছু আছে। ঠিক আছে, কারণ র্যাপার বলতে বোঝায় পুরো সবার, ওটাকে রেগুলার বারবার ইউজ করাটা কিন্তু এর বাইরে তো আর কিছু নেই, বাট ওর ভেতরে তো সাবস্ট্রাকশন আছে, সেটা বুঝতে পারছেন, এর জন্য ওটা সব জায়গায় ইউজ করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে, মানে টপিকটা ইনক্যাপসুলেশন, টপিকটার নাম বলছি আমি ইনক্যাপসুলেশন, যেটা কমপ্লিট হবে আরো একটা টপিক দেখার পরে। আমরা আপাতত যে জিনিসগুলো দেখব, এক্সেস মডিফায়ার বলা হয়ে থাকে। আমরা মূলত ফাংশনের সামনে, হয়েছে কি সিগনেচার করা সবার? তো ফাংশনের সামনে আমরা মডিফায়ার বসাতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এটা পসিবল, বাট যদি আমরা ক্লাসের বাইরে থাকি এই মডিফায়ারগুলো ফাংশনের সামনে বসানো যায় না। মডিফায়ারগুলো তাহলে বলতে পারেন এই মডিফায়ারগুলো অবজেক্ট ওরিয়েন্টেড এর ডিফাইন মডিফায়ার। মডিফায়ার বলতে যেটাকে বোঝায় যে আমি পারমিশন দেব কি দেব না কাউকে, ঠিক সেটা কিওয়ার্ডের মাধ্যমে ডিফাইন করে দেওয়া। যে আমি যদি ফাংশনের সামনে মডিফায়ার বসাই এবং ওই ফাংশনগুলো কে অ্যাক্সেস পাবে আর কে অ্যাক্সেস পাবে না, এটা আমি এস্টাবলিশ করতে পারি এই ধারণাটা। তো তিন ধরনের মডিফায়ার আমরা আপাতত দেখব, সেটা হচ্ছে পাবলিক, ঠিক আছে। মডিফায়ার মূলত তিন ধরনের আছে, একটু বলে নেই, উপরের দিক থেকে লিখি। এটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড।
অ্যাকচুয়ালি আমি যদি সিকোয়েন্স বলি তাহলে আমি এভাবে বলতে পারি যে পাবলিক, প্রোটেক্টেড, দেন কি আমার প্রাইভেট। এই তিনটাকে বলা হয় ফাংশনের অ্যাক্সেস মডিফায়ার, যেটা আমরা ফাংশনের সামনে বসাতে পারি। পাবলিক ফর অল, প্রোটেক্টেড অনলি ফর ফ্যামিলি মেম্বার্স, আর প্রাইভেট অনলি ফর মি, হ্যাঁ, শুধু আমার জন্য, হ্যাঁ। সো পাবলিক ফর অল, রাইট, প্রোটেক্টেড অনলি ফর ফ্যামিলি মেম্বার্স, আর প্রাইভেট অনলি ফর মি, একেবারে নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য, আর এটা সবার জন্য। তার মানে আমি যখন আমি এটাকে ফ্যামিলি কনসেপ্টের দিকে যাচ্ছি, কোন ফাংশনগুলোর অ্যাক্সেস আমি ফ্যামিলি মেম্বারদের জন্য রাখবো বা সবার জন্য রাখবো, আবার কোনগুলো একেবারে নিজের জন্য রাখবো, সেটা আমি ডিফাইন করে দিতে পারি। মনে করেন আমি বলছি পাবলিক ফাংশন অ্যাড, public function sub, protected function multiplication, protected function division, private function reminder, decrement range public, protected, search text কে আমি বলছি, এটাকেও আমি প্রোটেক্টেডই বলছি। নাও ফাংশন ক্যাল থেকে আমি যদি অবজেক্ট তৈরি করি, সো ক্যালকুলেটর ক্লাস দিয়ে আমি কোন কোন ফাংশনগুলোকে পাবো একটু দেখেন। আমি যদি ক্যালকুলেটর ক্লাস দিয়ে অ্যারো সাইন দিয়ে দেই, অ্যাড, ডিক্রিমেন্ট রেঞ্জ, ইনক্রিমেন্ট রেঞ্জ আর সাব, আমি কন্ট্রোল স্পেস দিয়েছি, আমি যাদেরকে দেখতে পাচ্ছি অ্যাডিশন, ডিক্রিমেন্ট রেঞ্জ, ইনক্রিমেন্ট রেঞ্জ আর সাব, এই চারটা ফাংশনের সামনে পাবলিক লেখা আছে। একটু খেয়াল করেন, ইনক্রিমেন্ট রেঞ্জ পাবলিক, ডিক্রিমেন্ট রেঞ্জ পাবলিক, অ্যাড আর সাব পাবলিক, বাকিগুলোতে কি আছে? মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে প্রোটেক্টেড, রিমাইন্ডারে প্রাইভেট, জেনারেট পাসওয়ার্ডে প্রোটেক্টেড, সার্চ টেক্সট প্রোটেক্টেড। আমার এখানে ফাংশন আছে কয়টা? টোটাল 9টা ফাংশন আছে, তাই না? 9টা ফাংশনের মধ্যে 4টা ফাংশন পাবলিক, 4টা ফাংশন প্রোটেক্টেড আর একটা ফাংশন কি প্রাইভেট। এর মধ্যে আমি যখনই ফাংশন ক্যালকুলেটর থেকে ক্যালকুলেটর অবজেক্টের মাধ্যমে ফাংশন অ্যাক্সেস করার চেষ্টা করছি, শুধু কোনগুলো দেখা যাচ্ছে? যেগুলোর সামনে পাবলিক লেখা আছে। তার মানে আমি ওই ক্লাসের মেম্বার না, আমি বাইরে থেকে ওই ক্লাসের কোনো একটা ফাংশন বা প্রপার্টি অ্যাক্সেস করতে চাচ্ছি। অবশ্যই যে প্রপার্টি বা ফাংশনকে অ্যাক্সেস করতে চাইবো
তার সামনে পাবলিক লেখা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেই প্রপার্টি বা ফাংশনকে আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি কি ক্লাসের মধ্যে কোথাও থেকে কল করছি? আমি কি ক্লাসের বাইরে না? এই যে ফাংশন আন্ডারস্কোর ক্যাল, এটা একটা ডিফারেন্ট ফাইল যেখান থেকে আমি ইউটিলিটি ক্লাসের অবজেক্ট তৈরি করেছি এবং তার একটা ফাংশন কল করার চেষ্টা করছি ইউজিং অবজেক্ট ক্যাল। সেটা দিয়ে কাকে কাকে অ্যাক্সেস করা যাবে? শুধুই পাবলিক ফাংশনগুলোকে। প্রোটেক্টেড বা প্রাইভেট ফাংশনের অ্যাক্সেস পাবে না। মনে করেন আমাদের ফ্যামিলি ট্রান্সপোর্টেশন বিজনেস আছে এবং এই বিজনেসে কি কি আছে? আমার প্রায় যে 7 নম্বরের বাস আছে, সবাই ওঠে, যে কেউ উঠতে পারে, আমিও তো উঠতে পারি, পারি তো, রাইট? যে কেউ উঠছে, টাকা দিচ্ছে, যে কেউ উঠছে। বাট আমাদের একটা প্রাইভেট কার আছে, এটাকে যে কেউ উঠতে পারবে? এটা কাদের জন্য? ফ্যামিলি মেম্বারদের জন্য। তার মানে ওটা আমার প্রোটেক্টেড প্রপার্টি, রাইট? আর আমার নিজস্ব মোবাইল বা আমার যে ওয়ালেট, এটার একেবারে কি আমার নিজের। ফ্যামিলি মেম্বাররাও কি অ্যাক্সেস পাবে? পাবে না, তাই না? বোঝা যাচ্ছে না? সো পাবলিক কি, প্রোটেক্টেড কি আর প্রাইভেট কি? প্রাইভেট অনলি ফর মি, রাইট? একেবারে নিজের জন্য। নিজের, আমি যদি ক্লাসের মধ্যে থাকি তখন আমি যদি ক্লাসকে নিজ হিসেবে ধরি তাহলে আমি পাবলিক প্রাইভেট ফাংশনকে পাবো। প্রোটেক্টেড ফ্যামিলি মেম্বাররা পাবে আর পাবলিক সবাই পাবে। ফ্যামিলি মেম্বাররাও পাবে এবং সাথে সাথে আরো সবাই অ্যাক্সেস করতে পারবে। একটু খেয়াল করেন, আমি যদি ইউটিলিটিতে গিয়ে এই যে প্রোটেক্টেড ফাংশন সার্চ টেক্সট, এটা সামনে যদি কোনো কিছু না লিখি, অ্যাকচুয়ালি কোনো কিছু না লিখার অর্থ কি? পাবলিক। হ্যাঁ, কোনো কিছু না লিখার অর্থটাও পাবলিক। এখন যদি আমি এখানে যাই, এই সার্চ টেক্সটটাও দেখা যাচ্ছে। সো পাবলিক, সামনে যদি কোনো কিছু নাও থাকে ফাংশনের সামনে, তাদেরকে ধরে নেওয়া হয় পাবলিক, আর আমি আলাদা করে পাবলিক লিখেও দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, বাট আমি কিন্তু ডিফারেন্ট লোকেশন থেকে যখন বা ডিফারেন্ট ভিউ থেকে যখন ক্লাসের ফাংশন অ্যাক্সেস করতে যাচ্ছি, ওই ক্লাসের সঙ্গে আমাকে ফার্স্ট আপ লিঙ্ক করতে হচ্ছে, তারপর ওই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হচ্ছে, দেন ওই অবজেক্ট দিয়ে আমাকে ফাংশন কল করতে হচ্ছে। আমার সবাই ক্লিয়ার? এবং এখন যখন আমি এটা দিয়ে কল করতে যাচ্ছি তখন আমাকে শুধু কোন ফাংশনগুলো পারমিশন দিচ্ছে? যে ফাংশনগুলোর সামনে পাবলিক লেখা আছে। এটা তো গেল ইন্টারফেস থেকে। ভিউ থেকে যদি কোনো ফাংশন আমি কল করতে চাই, এখন আমি যদি ক্লাসের মধ্যে থেকে, আমি যে ক্লাসে আছি, একটা কাজ যে একজনই সম্পূর্ণভাবে করবে সেটা তো নাও হতে পারে। মনে করেন একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দুইজনকে বা তিনজনকে, যিনি একজন সিনিয়র বাকি দুইজনকে দিয়ে করিয়ে নিচ্ছেন। মডারেশন করছে কে? মানে সমন্বয় করছে কে? তৃতীয় জন প্রথম দ্বিতীয় জনকে দিয়ে করিয়ে নিয়ে সমন্বয় করছে। আমি যদি একটা কাজ সম্পন্ন করতে চাই তাহলে কি হতে পারে? যে ওই কাজটা আমাকে দেয়া হলো, বাট আমি আমার আন্ডারে যে দুজন আছে তাদেরকে দিয়ে করিয়ে নিলাম। সবাই কি, মানে আমাদের আন্ডারে যে দুজন আছে তারা কি পুরো কাজ করছে নাকি অর্ধেক কাজ করছে? মনে করেন একটা বল আমি তাকে তৈরি করতে দিয়েছি, একটা বল আমি তাকে তৈরি করতে দিয়েছি। কেউ একজন শেপ তৈরি করার কাজ জানে আর কেউ একজন চামড়া রেডি করার কাজ জানে। দুজনকে দুইটা কাজ দিলাম, একজন চামড়া রেডি করলো, তার উপর বেস করে আরেকজন শেপ তৈরি করে দিল এবং ফার্নিশ করে দিল ওইজনই, দেন আমাকে বল দিয়ে দিল। অথবা একজন শেপ করে আরেকজন চামড়া করে আমাকে দিল, আমি বল তৈরি করে নিলাম। বোঝা যাচ্ছে? তো ওই যে দুইটা কাজ, দুইটা কিন্তু কমপ্লিট কাজ না। একজন কি করছে? শেপ তৈরি করছে, আরেকজন চামড়া রেডি করছে। বল তৈরি করার কাজ কে করছে? আমি করছি, রাইট? তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে তারা দুজন কিন্তু ছোট ছোট কাজ করছে এবং কমপ্লিট কাজটা আমি করছি। তো এই যে আমি যদি মনে করি যে একটা ফাংশন আমি যখন ক্লাসের মধ্যে লিখছি, একটা ফাংশন
যখন ক্লাসের মধ্যে আমি লিখছি এই ফাংশন সম্পূর্ণ কাজটা করবে এটা নাও হতে পারে, সে অন্য কোনো ফাংশন দিয়ে কিছু পোর্শনের কাজ করিয়ে নিতে পারে, অন্য কাউকে দিয়ে, মনে করেন অন্য কেউ এই কাজটা করে রেখেছে, সেটা আমি এক্সেস করতে চাইতে পারি বা ইউজ করতে চাইতে পারি, অথবা আমি লিখেছি যেটা ডাইনামিক করে রেখেছি, পরবর্তীতে অন্যান্য কাজে এটাকে আমি ইউজ করব, সেটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে ক্লাসের ভেতর থেকেও ওই ক্লাসের ফাংশন অ্যাক্সেস করা হয়ে থাকে এবং তখনও অবজেক্টেরই ইউজ করতে হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট ছাড়া ফাংশন কল করা যায় না, এটাও আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাকে হয়তো করতে পারে যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট ছাড়া কি ফাংশন কল করতে পারি কিনা, পারলে কোথা থেকে, কিন্তু কনফিউজ করার জন্য পারলে কোথা থেকে, অ্যাকচুয়ালি পারাই যায় না, আবার পারলে কোথা থেকে সেটা আপনাকে একদম মানে কি বলে বায়াস্ট করা হচ্ছে যে আপনি খোঁজেন কোথায় করা যায়, উল্টাপাল্টা বলেন, আপনি কনফিডেন্ট কিনা এটা চেক করা হয়। অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কোথাও থেকেই অবজেক্ট ছাড়া ফাংশন কল করা যায় না, ওটা হোক ফাংশনে ক্লাসের ভেতরে হোক ক্লাসের বাইরে। ক্লাসের ভেতর থেকে ক্লাসের ফাংশন কল করতে গেলেও আমাকে অবজেক্ট দিয়েই কল করতে হবে। তাহলে ক্লাসের ভেতরে অবজেক্ট কিভাবে তৈরি হবে? অ্যাকচুয়ালি ক্লাসের ভেতরে অবজেক্ট তৈরি করা অবস্থায় থাকে এবং এই অবজেক্টটা হচ্ছে ডিফাইন অবজেক্ট দিস। অনেক সময় দেখেন না আপনারা কোডের মধ্যে ডলার দিস, সো দিস হচ্ছে ক্লাসের ডিফাইন অবজেক্ট, অন ক্লাস অবজেক্ট বলা হয়ে থাকে। এখন আপনি অ্যারো দিলেন এবং এটা দিয়ে দেখেন এই ক্লাসে যত ফাংশন আছে এবং আমি নিজেকেও কল করতে পারছি। ক্লাসের ভেতরে কোনো লিমিটেশন নেই, ক্লাসের মেম্বাররা লাইক আমি যখন ক্লাসের মধ্যে আছি আমি তো আমার সবকিছু অ্যাক্সেস করতে পারি, আমি আমার ওয়ালেট থেকে শুরু করে আমার যে বাস আছে 7 নাম্বার সেখানেও যেতে পারি, নাকি আমাকে কেউ মানা করবে? আমারই তো সব, সেটা বোঝা যাচ্ছে। ক্লাস আমার নিজের, ক্লিয়ার? তো আমি দিস দিয়ে তখন ওই ফাংশন গুলোকে আমি কল করতে পারি, এখানে আর অবজেক্ট তৈরি করতে হবে না, অবজেক্ট তৈরি করলেই বরঞ্চ ভুল হয়ে যাবে। আমি যখন ক্লাসের মধ্যে আছি ক্লাসের আদার সকল ফাংশনকে আমি অ্যাক্সেস করতে পারি। আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে আমি যখন এখান থেকে অ্যাক্সেস করছি, যে ফাংশনগুলোর সামনে পাবলিক আছে তার সামনে একটা রেড বুলেট দেখা যাচ্ছে, বাট এখানে আলাদা কোনো সাইন নেই। বা ডিভিশন, জেনারেট পাসওয়ার্ড, মাল্টিপ্লিকেশন, রিমাইন্ডার, এদের সামনে কিছু সাইন আছে। এর মধ্যে রিমাইন্ডারের সামনে লক, আর বাকি তিনটার সামনে কি আছে? কি আছে? চাবির মতো দেখা যাচ্ছে না? প্রটেক্টেড ফাংশন গুলো হচ্ছে চাবি আর প্রাইভেটটা হচ্ছে তালা আর কি, একদম সিকিউর। তো এই প্রটেক্টেড এবং প্রাইভেট এই দুটোকে জানার জন্য বা বোঝার জন্য আমাদের আরো আরেকটা কনসেপ্টের প্রয়োজন আছে, বা বোঝার জন্য আরো একটা কনসেপ্টের প্রয়োজন আছে, সেটা হচ্ছে মূলত ইনহেরিটেন্স। ওকে, প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট। সো প্যারেন্ট চাইল্ডের কনসেপ্টটা যদি থাকে যে লাইক আমি যখন একটা প্রজেক্ট করতে যাব, আমার একটা ক্লাস অনেক বড় হচ্ছে অথবা ক্লাসের ভেতরে অনেক কাজ আছে, তখন আমরা এখানে সাব ক্লাস তৈরি করার চেষ্টা করব। মেইন ক্লাসটাকে আমি প্যারেন্ট বলবো, ছোট ছোট আদার্স ক্লাসগুলোকে তখন তার চাইল্ড বলবো। মনে করেন আমার অ্যাডমিন প্যানেলে দুই ধরনের কাজ আমি করছি, একটা হচ্ছে ব্লগ ম্যানেজের জন্য আর একটা হচ্ছে ব্লগ সাইটে অ্যাড ম্যানেজমেন্ট করার জন্য, রাইট? তো ব্লগ একটা পার্ট, অ্যাডমিন ব্লগ, অ্যাডমিন অ্যাডস, আর এদের সবার মধ্যে কি রেগুলার কিছু কাজ আছে না, জেনারেল, সেটা নিয়ে একটা ক্লাস, ওইটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, অ্যাডমিন ক্লাস, আর একটা কি ব্লগ অ্যাডমিন ক্লাস, অ্যাড অ্যাডমিন ক্লাস। এই দুইটা হচ্ছে আমার অ্যাডমিন ক্লাসের চাইল্ড ক্লাস, রাইট? সো এই কনসেপ্টের দিকে আমরা আস্তে আস্তে করে মুভ করব। আজকে শুধু ছোট্ট একটা বিষয় দেখাবো যে লাইক আমি এখান থেকে একটা পাবলিক, মনে করেন একটা পাবলিক ফাংশন সাব, প্রটেক্টেড ফাংশন মাল্টিপ্লিকেশন, আর একটা প্রাইভেট ফাংশন নিয়ে যাব। আমি ক্লাসেস এর মধ্যে একটা নতুন ক্লাস করতে যাচ্ছি, ইনক্লুডস এর মধ্যে।
লাইক ম্যাথ নামে একটা ক্লাস করছি। একটা পাবলিক ফাংশন সাব, একটা প্রোটেক্টেড ফাংশন মাল্টিপ্লিকেশন, আর একটা প্রাইভেট ফাংশন পাও। লাইক আমি জাস্ট এটা লিখে রাখলাম, ডিফাইন করছি না। তাহলে আমার ম্যাথের মধ্যে কি আছে? তিনটা ফাংশন আছে। আমি ইউটিলিটি থেকে এবার এখানে যেটা করছি, ইউটিলিটি এক্সটেন্ডস math ইউটিলিটি এক্সটেন্ডস ম্যাথ এর অর্থ হচ্ছে ইউটিলিটি চাইল্ড অফ ম্যাথ ক্লাস, ম্যাথ প্যারেন্ট অফ ইউটিলিটি ক্লাস, দুইভাবেই বলা যায়। আমি এক্সটেন্ড করছি, দ্যাট মিন্স আমি আমার প্যারেন্টকে কে ইনহেরিট করব, প্যারেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন, যে প্যারেন্টের যে বিষয়গুলো, যে প্রপার্টিগুলো আছে, সেগুলো আমি কি পাই না, উত্তরাধিকার সূত্রে, এটাকে উত্তরাধিকার সূত্র বলা হয়ে থাকে। যে প্যারেন্টের যা উত্তরাধিকার সূত্রে আমার পাওয়া উচিত, আমি চাইল্ড ইউটিলিটি সেগুলোকে পাবো আর কি। মনে করেন যে আমি যদি এখন এটাকে একটা ফ্যামিলি কনসেপ্টে নিয়ে আসি, ফ্যামিলি কনসেপ্টের মধ্যে যে আমি আমাদের যখন ওই বাসটা দেখানো হবে বা গাড়িটা দেখানো হবে বা আমার বাবার ওয়ালেট দেখানো হবে, তার এই তিনটা জিনিসের মধ্যে দুইটাকে আমি বলবো এটা আমার বা আমাদের, তাই বলবো না যে বাসটা আমাদের, গাড়িটা আমাদের। তুই ওয়ালেটটা দেখালে আপনি বলবেন এটা আমার বাবার, মোবাইল এটা আমার, বলবেন না? তার মানে চাইল্ড ইনহেরিট করতে পারবে কোনগুলো? প্যারেন্টের পাবলিক প্রপার্টি অ্যান্ড প্রোটেক্টেড প্রপার্টি। সে অ্যাক্সেস পাবে না কি প্রাইভেট প্রপার্টি। সেখান থেকে আমরা একটু দেখতে পারি যে আমি যদি চাইল্ড থেকে যাই, এখন যদি আমি দিস অবজেক্ট দিয়েও কল করি, উপরের পোরশনটুকু এই ক্লাসের ইউটিলিটি ক্লাসের, আর নিচের পোরশনটুকু দেখেন এটা ম্যাথ ক্লাসের। ম্যাথ ক্লাসে মাল্টিপ্লিকেশন এবং সাবকে পাচ্ছি, সাব ছিল পাবলিক, মাল্টিপ্লিকেশন ছিল কি প্রোটেক্টেড, বাট প্রাইভেট যেটা পাও ছিল সেটা কিন্তু আমি পাচ্ছি না। বাট এই ক্লাসে একটা প্রাইভেট আছে যার নাম রিমাইন্ডার, যেটা ইউটিলিটির নিজের, সে কিন্তু সেটাকে অ্যাক্সেস পাচ্ছে। পার্থক্য বোঝা যাচ্ছে প্রোটেক্টেড আর প্রাইভেটের? প্রোটেক্টেড প্রপার্টিগুলো চাইল্ডরা পাবে, প্রাইভেট কেউই পাবে না, ওন ক্লাস ছাড়া অন্য কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। সো এটা ছিল এই এন্ড থেকে। আরেকটা চেইন একটু দেখিয়ে শেষ করছি, যে আমি যদি ফাংশন ক্যাল থেকে এখন ক্যালকুলেটর দিয়ে অ্যাক্সেস করি, দেখেন ক্যালকুলেটর দিয়ে আমি যদি অ্যাক্সেস করতে যাই, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে যে সবগুলো পাবলিকই পাবো, বাট আমি অবজেক্ট তৈরি করেছি কার? ইউটিলিটি ক্লাসের। ওই ক্লাস অবজেক্ট দিয়েই আমি কিন্তু ম্যাথ ক্লাসেরও সাবট্রাকশন ফাংশনকে পাচ্ছি, কারণ ইউটিলিটি চাইল্ড অফ ম্যাথ। ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু ভিডিও দেখে অথবা যদি মনে থাকে দেখে বুঝে প্র্যাকটিস করে নেক্সট শুক্রবারের ক্লাসে আসতে হবে। বৃহস্পতিবারে অফ, রোববারেও না, আমি তো 2 দিন বললাম না, শুক্রবারে ক্লাস। বৃহস্পতিবারটা অফ থাকবে আর রোববারটা অফ থাকবে, আর মঙ্গল আর পরের বৃহস্পতি শুক্র প্রবাবলি নিচের ল্যাবে ক্লাস হবে। এই ল্যাব পুরোটা রিনোভেট হবে। হ্যাঁ, বৃহস্পতি আর রোববার। শনিবারে এটাকে ভেঙে ফেলবে, বাট তার আগে শুক্রবারে বৃহস্পতিবারে কিছু কাজ করবে আর শুক্রবারে ক্লাস করার মতো অবস্থা থাকবে। শনিবারে পুরোটা এটা সরিয়ে নেওয়া হবে এখান থেকে। ঠিক আছে? আর নিচের ল্যাবগুলোতেও কাজ চলছে, ওটা রোববার সোমবারের মধ্যে হয়ে যাবে, সো আমরা ওখানে শিফট হয়ে যাবে। না, ম্যাথের চাইল্ড হচ্ছে ইউটিলিটি। রাইট।
হ্যাঁ, এটার উপরেই কন্টিনিউশন ডেটাবেজের উপর আলোচনা শুরু